স্বাগত ডিবিসির সংবাদে আপনাদের সাথে আছি সামিয়া জানা। এবার জানাবো খবরের বিস্তারিত। প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজুক থেকে প্লট নেয় শেখ হাসিনা সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দুদকের আবেদনে এই পরোয়ানা জারি করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। দুর্নীতি দমন কমিশনের মামলায় প্রথমবারের মতো এই পরোয়ানা জারি হলো। ক্ষমতার প্রভাব খাটিয়ে পূর্বাচলে হাসিনা পরিবারের জন্য ৬০ কাঠার প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়ায় মামলা করে দুদক। এতে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ করা হয়। বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া অভিযোগপত্র গ্রহণ করে। এরপর পলাতক থাকা শেখ হাসিনা সহ 18 জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। যে অ্যাপ্লিকেশন করতে হয় সেই প্রেসক্রাইব ফর্মে তারা অ্যাপ্লিকেশন করেননি, ইভেন তিনি নিজে আবেদন করেননি। শুধুমাত্র তার সাইমা ওয়াজেদের মা প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি তার পদপদবি ব্যবহার করে এবং তার পদপদবি ব্যবহার করে রাজুকের যে সমস্ত কর্মকর্তারা ছিল তাদেরকে প্রভাবিত করে এবং তারাও প্রতারণামূলকভাবেই তাকে সহায়তা করে সম্পৃক্ত হয়েছেন এই মামলায়। মামলাটি তদন্ত করে গত 10ই মার্চ শেখ হাসিনা, সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত কমিশনের পক্ষ থেকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এটি প্রথম মামলা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই আগস্টে গণহত্যায় জড়িত থাকার অপরাধে আওয়ামী লীগ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করেছে প্রসিকিউশন। বৃহস্পতিবার বিচারের সবশেষ অগ্রগতি নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জানান, দ্বিতীয় ধাপে ইন্টারপোলের কাছে ওবায়দুল কাদের সহ যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী AR আরাফাত, জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। আমরা ইন্টারপোলে পাঠানোর জন্য, আপনারা জানেন যে প্রক্রিয়াটা হচ্ছে আমাদের এখান থেকে কোর্টের আদেশ এবং আমাদের চিঠি সহ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের কাছে যায় এবং হোম অ্যাফেয়ার্সের আন্ডারে অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে একটা আলাদা সেকশন আছে, সেখান থেকে এটা ইন্টারপোলের কাছে পাঠানো হয়। ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, AKM মোজাম্মেল হক, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, আলী আরাফাত, তারেক আহমেদ সিদ্দিকী। 11 শিক্ষা বোর্ডের অধীনে 19,28,000 শিক্ষার্থী নিয়ে শুরু হলো এবারের SSC ও সমমান পরীক্ষা। বদলে যাওয়া পরিস্থিতিতে প্রথম পাবলিক পরীক্ষাকে সুশৃঙ্খল করতে দেয়া হয়েছে 14টি নির্দেশনা। পরীক্ষা কেন্দ্রের পরিবেশ দেখে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। এদিকে রাজধানীর কেন্দ্র পরিদর্শন করে শিক্ষা উপদেষ্টা পরীক্ষা নিয়ে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। 2 মাসের মধ্যেই ফলাফল দেওয়ার প্রচেষ্টার কথাও জানান তিনি। বৃহস্পতিবার সকাল 10টা বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হয়েছে SSC ও সমমানের পরীক্ষা। রাজধানীর পরীক্ষা কেন্দ্রগুলোতে সকাল 8টার পর থেকেই অভিভাবক সহ পরীক্ষার্থীদের অপেক্ষা করতে দেখা গেছে। 9টার পর থেকেই কঠোর নির্দেশনা মেনে কেন্দ্রের ভেতরে প্রবেশ করানো হয় পরীক্ষার্থীদের। পরীক্ষার মধ্যে একটা নিয়মিত বিরতি দিয়ে পরীক্ষা নেওয়াটাই, বিশেষ করে SSC লেভেলে এই প্রথম পরীক্ষাতে এরকম গ্যাপ দেওয়াটাই আমি মনে করি যে বাচ্চাদের জন্য ভালো হয়। মোটামুটি প্রিপারেশন নিচ্ছি, এখন বাকিটা আল্লাহর উপর, আশা করতেছি ভালোই হবে কিছু একটা। মার্চে হওয়ার কথা ছিল, তারপর এখন তো এপ্রিলে হইতেছে, 1 মাস পুরো সময় লাগবে পরীক্ষা শেষ হইতে। মোটামুটি একটু দেরি হয়েছে, তারপরেও
ভালোই হচ্ছে। যেহেতু আজকে প্রথম দিন পরীক্ষা, তাদের সিট পেতে যাতে কোনো ব্যাগ পেতে না হয় সেজন্য বিদ্যালয় কর্তৃপক্ষ বা কেন্দ্র কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিয়েছেন। এদিকে রাজধানীর মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলের এসএসসি কেন্দ্র পরিদর্শন শেষে 2 মাসের মধ্যেই ফল প্রকাশের বার্তা দেন শিক্ষা উপদেষ্টা। পরীক্ষা নিয়ে সব ধরনের গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জন্য সকলের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা ওগুলো থেকে বিরত থাকবেন। যদি জেনুইন সমস্যা থাকে অবশ্যই আপনাদের দায়িত্ব সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়ে আসা, যাতে তারা যাচাই বাছাই করতে পারেন। কিন্তু আপনি একটা জিনিস পেলেন, সেটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলেন, এবং সেটার দায়িত্ব অবশ্যই আপনাকে নিতে হবে। অনেক ভয় লাগলেও পরীক্ষা ভালো হয়েছে, তবে এমসিকিউ কঠিন হওয়ার কথা জানান পরীক্ষার্থীরা। বেশি ভয় লেগেছিল কজ 1 মাস আমরা লেট হয়ে গিয়েছিলাম, বাট এখন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এমসিকিউটা একটু হার্ড হয়েছে, বাট সিকিউ অত হার্ড হয় নাই, সিকিউ ঠিকঠাক ছিল। নির্ধারিত সময়ে সব প্রশ্নের উত্তর দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। কোয়েশ্চেনটা একটু হার্ড ছিল, বাট হ্যাঁ এক্সাম ভালো হয়েছে। রাজধানীর মতো একই দৃশ্য ছিল সারা দেশের পরীক্ষা কেন্দ্রে। সুশৃঙ্খল পরিবেশ পেয়ে শিক্ষার্থীদের মতো খুশি অভিভাবকরাও। ওর জন্য কোনো আল্লাহর রহমতে কোনো ব্যাপার না, টেনশন নাই। ও স্কুলে যেভাবে পরীক্ষা দিছে এই কেন্দ্রেও সেভাবে পরীক্ষা দিব। প্রিপারেশন ভালো আছে, আশা করি রেজাল্টও ভালো হবে। জুলাই অভ্যুত্থানের পর প্রথম পাবলিক পরীক্ষা। এবারের পরীক্ষায় রয়েছে 14টি নির্দেশনা। আমরা যেহেতু এসসি দিইনি, তো এটা প্রথম বড় পরীক্ষা, জীবনের প্রথম ধাপ, তো সকলে আমার জন্য দোয়া করবেন। প্রিপারেশন যেমন নিছি, আশা করি সেটাই যাতে কমন পাওয়া যায়, পরীক্ষা যাতে আমাদের ভালো হয়। প্রিপারেশন মোটামুটি ভালোই আছে, তার চেষ্টা করব আল্লাহর রহমতে ভালো রেজাল্ট করার। 13ই মে পর্যন্ত চলবে পরীক্ষা। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা হবে 15 থেকে 22 মে পর্যন্ত। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ স্থলবন্দর দিয়ে ভারতের সুতা আমদানি বন্ধ করে দেয়ায় ভারত পাল্টা জবাব হিসেবে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে বলে মনে করেন ব্যবসায়ীরা। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম ভেঙেছে দেশটি। পণ্য পরিবহনে খুব বেশি প্রভাব না পড়লেও দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তাদের। একই সাথে দেশের বিমানবন্দরে পণ্য পরিবহন খরচ কমানোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। 2020 সালের 29 জুন বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছিল ভারত। এর মাধ্যমে ভারতের বন্দর বা বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে পাঠানো যেত। বুধবার এই সুবিধা তুলে নেয় দেশটি। বাংলাদেশ অন দি ট্রান্সশিপমেন্ট। তবে এই সিদ্ধান্তে নেপাল ও ভুটানে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয়। আর্থিক খাতের বিশ্লেষকরা বলছেন, এই সুবিধা বন্ধ করে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম ভেঙেছে ভারত। এর পিছনে বাংলাদেশের কোনো দুর্বলতা আছে নাকি রাজনৈতিক সিদ্ধান্ত, তা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন তারা। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের কথা বলি, তাহলে কিন্তু এটা সেই নিয়মের পরিপন্থী। কারণ এটা তার বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের মধ্যেই রয়েছে যে সমস্ত দেশে পণ্য চলাচলের জন্য অসুবিধা রয়েছে, তারা কিন্তু তৃতীয় আরেকটা দেশের মধ্য দিয়ে যে পণ্য সেখানে ডেলিভারি দিতে পারে। আর্থিক খাতের বিশ্লেষকরা বলছেন, পণ্য পরিবহনে বিকল্প রাস্তা থাকায় এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশ খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না। তবে দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা আছে। বিষয়গুলো শুধুমাত্র পণ্যের সহজ যোগাযোগকে করে না, উভয় দেশের মানুষের সম্পর্কেরও, তার সুস্থ বোধের, তার চিন্তা চেতনা, তার সংস্কৃতিরও একটা সংযোগ ঘটায়, যেটা ওই প্রচুর টাকা পয়সা দিয়ে, এক সামরিক শক্তি দিয়ে সেটাকে মোকাবেলা করা যায় না। একই সাথে দেশের বিমানবন্দরে পণ্য পরিবহন খরচ কমানোর তাগিদ ব্যবসায়ীদের। ঢাকা এয়ারপোর্টে আমাকে যেই মালটা $5 থেকে $7 কেজিতে প্রেরণ করতে হয়, সেই মালটা আমার ইন্ডিয়ার যে কোনো এয়ারপোর্ট থেকে আমি $2 থেকে $2.5 মধ্যে পারি। বিমান বাংলাদেশের কোনো কার্গো হ্যান্ডলিং নাই, যার ফলে বিদেশি এয়ারলাইন্সগুলি একতরফাভাবে মনোপলি একটা রেট নির্ধারণ করে আমাদের কাছ থেকে ফরেন কারেন্সি কিন্তু হাতিয়ে নিয়ে যাচ্ছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের প্রভাব পড়বে না বাংলাদেশের ওপর। এ তথ্য জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন,
যাতে রপ্তানি ও বাণিজ্যে কোনো ধরনের সমস্যা না হয় সেদিক বিবেচনা করে দ্রুত তৃতীয় দেশগুলোতে সরাসরি পণ্য রপ্তানির দিকে যাচ্ছে সরকার। সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। বলেন, নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে বাণিজ্যিক সক্ষমতা বাড়ানো হবে। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিলের পরপরই সিভিল এভিয়েশন সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক স্থগিতের ঘোষণায় তাৎক্ষণিক সুরক্ষা মিলবে। এতে দেশ দুটির মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো সহ শুল্ক সংকট সমাধানে সহায়ক হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। ট্রান্সশিপমেন্ট তো রাস্তার যেটা যাচ্ছে সেখানে তো আমাদের কোনো সংকট তৈরি হয়নি, শুধু এটা এয়ারপোর্ট রিলেটেড একটা সংকট তৈরি হয়েছে। প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো কিছু কাঠামোগত, কিছু খরচের দিক দিয়ে আমরা এই সকল জিনিসকে সমন্বয় করে আমাদের সক্ষমতা বৃদ্ধি করব এবং আমরা আশা করি ইনশাআল্লাহ আমি এটাতে কোনো সমস্যা দেখছি না। বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের পর তৈরি পোশাক বহনকারী 4টি ট্রাক ভারতে প্রবেশের অনুমতি দেয়নি দেশটির পেট্রাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ। বেনাপোল স্থলবন্দর থেকে ট্রাকগুলো ঢাকায় ফিরে গেছে। এছাড়া এখনও আটকে আছে একটি ট্রাক। বন্দর থেকে ফেরত যাওয়া পণ্যের রপ্তানিকারক প্রতিষ্ঠান ডিএসভি এয়ার অ্যান্ড সি লিমিটেড। ট্রাকগুলোয় তৈরি পোশাক পণ্য ছিল যা স্পেনে রপ্তানি করা হচ্ছিল। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমতি থাকলে কোনো রপ্তানি পণ্য যেতে বাধা নেই, তবে নতুন করে কোনো ট্রাকে গার্মেন্টস পণ্য যাবে না ভারতে। ভারত সরকার ট্রানজিট প্রথা বাতিল করায় এখন আর থার্ড কান্ট্রির পণ্য বেনাপোল দিয়ে রপ্তানি হচ্ছে না। গতকাল থার্ড কান্ট্রির পণ্য নিয়ে আসা 4টি বাংলাদেশি ট্রাক বেনাপোল বন্দর থেকে ফেরত গিয়েছে। এখনও বেনাপোল বন্দরে একটি পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে। থার্ড কান্ট্রিতে যেসব পণ্য যেত ওই সমস্ত ক্ষেত্রে কিছু কিছু রপ্তানি হয়তো বাধাগ্রস্ত হতে পারে, তবে মোটা দাগে ভারতে যে রপ্তানি আমাদের দেশ থেকে হয়ে থাকে প্রতিদিন, সেটি কিন্তু একেবারে স্বাভাবিক আছে এবং সেটি অব্যাহত আছে। পুলিশের দুর্বলতার সুযোগে রংপুরে বেড়েছে অপরাধ প্রবণতা। সেপ্টেম্বর থেকে অন্তর্বর্তী সরকারের 6 মাসে 8,789টি অপরাধের ঘটনা ঘটেছে এ বিভাগের 8 জেলায়, যা আগের বছরের একই সময়ের তুলনায় 427টি বেশি। দ্বিগুণ বেড়েছে অপহরণ ও ডাকাতি, বেড়েছে ধর্ষণ, নারী নির্যাতনের মতো অপরাধও। বিশ্লেষকরা বলছেন, মানবিক মূল্যবোধের অবক্ষয় আর পারস্পরিক অনাস্থায় বেপরোয়া অপরাধীরা। 24 ফেব্রুয়ারি রংপুরের পীরগাছায় গুজব রটিয়ে হামলা চালানো হয় হিজবুত তৌহিদের 10 থেকে 12 জন কর্মী সমর্থকের বাড়িতে। ভাঙচুর লুটপাটের পর পুড়িয়ে দেয়া হয় বসতঘর। 17 মার্চ রাতে লালমনিরহাটের কালীগঞ্জ হাজরানিয়া বাজারে কয়েকজন ব্যবসায়ীকে কুপিয়ে ডাকাতি হয় 17টি দোকানে। পট পরিবর্তনের পর থেকে রংপুর বিভাগে প্রতিনিয়ত এমন ঘটনায় জনমনে বাড়ছে উদ্বেগ। রাতের বেলা ঘর থেকে বেরোতে নিরাপত্তাহীনতায় ভুগি। আমাদের অভাবের সাথে সাথে এগুলো চুরি ছিনতাই অনেকটা বাড়িয়েছে। আমার ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়ে চিন্তিত আছে। পুলিশের তথ্য বলছে, গত সেপ্টেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত রংপুর বিভাগে খুন হয়েছেন 138 জন, আর ডাকাতি ও দস্যুতার ঘটনা 48টি। একই সময়ে ধর্ষণের শিকার 314 জন, নারী ও শিশু নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে 783টি। এছাড়া 31টি অপহরণ ও 443টি চুরির ঘটনা ঘটেছে। বিভাগের সবচেয়ে বেশি অপরাধ সংগঠিত হয়েছে দিনাজপুরে। আগের বছরের তুলনায় হত্যা, ডাকাতি, ধর্ষণ, অপহরণ ও নারী নির্যাতন উদ্বেগজনক হারে বেড়েছে এ জেলায়। বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন অপরাধে জড়িত অনেকের জামিন মুক্তি, রাজনৈতিক অস্থিতিশীলতা ও বিচারহীনতায় এ পরিস্থিতি। পুলিশদের নিষ্ক্রিয়তা, এইটা অপরাধ প্রবণতা বাড়ার মেইনলি কারণ। একাধিক মামলা হওয়াতে আমাদের সময়ও ক্ষেপণ হচ্ছে, বিচারকদেরও সময় ক্ষেপণ হচ্ছে এবং মামলার সংখ্যাও বাড়তেছে, জটিলতাও বাড়তেছে। অপরাধ প্রবণতাটা বেড়ে যাওয়া একসাথে 3-4টা কারণ, তার মধ্যে পুলিশের মনোবল ভেঙে যাওয়া একটা, অপরাধীরা ছাড়া পাওয়া এটা একটা, আর একটি হলো মানুষের নৈতিক মূল্যবোধের জায়গাটা একটা ধস নেমেছে। এ অবস্থায় মানুষের নিরাপত্তা, সুরক্ষা ও রাষ্ট্রের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে ঐক্যের পরামর্শ মানবাধিকার কর্মীদের। এই মব জাস্টিস আসলে কখনোই আইনের শাসন যে রাষ্ট্রে প্রতিষ্ঠিত আছে সেই রাষ্ট্রের জন্য সুখকর নয়। আন্তর্জাতিক পর্যায়ের মানবাধিকার সংগঠন এবং জাতীয় পর্যায়ের এবং স্থানীয় পর্যায়ের মানবাধিকার সংগঠন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ ব্যাপারে ভূমিকা পালন করতে হবে।
পুলিশের দাবি, মাঠে এখন পুরোদমে সক্রিয় তারা। বিগত সময়ে সংগঠিত অপরাধের বিচার পেতে মানুষ আইনের দ্বারস্থ হচ্ছে, ফলে বাড়ছে মামলার সংখ্যা। এখন যে কারো ব্যাপারে বলতে পারতেছে, তার মনের ক্ষোভটা বহিঃপ্রকাশ ঘটাতে পারতেছে, জিনিসগুলো এই জন্য এখন বাড়ছে। পুলিশ সম্পূর্ণ একেবারে এখন অ্যাক্টিভ, পুলিশ খুব সাহসিকতার সাথে কাজ করতেছে। অপরাধের লাগাম টানতে আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা কাটিয়ে বাড়াতে হবে সম্প্রীতি, সচেতনতা ও মূল্যবোধের চর্চা, এমনটি মনে করেন বিশেষজ্ঞরা। মাজিদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনও কাঙ্ক্ষিত মাত্রায় উদ্ধার হয়নি, তাই নিরাপত্তা হুমকি কিছুটা রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সিলেট বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানের পর পুলিশ প্রশাসনকে এখনও পুনর্গঠন করা সম্ভব হয়নি। জানান, দেশে মব সন্ত্রাস অনেকটাই কমে এসেছে, পাশাপাশি আইন নিজের হাতে তুলে না নেয়ার জন্য আহ্বান জানান তিনি। রমজানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো ছিল বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অস্ত্র আমরা যতটা এক্সপেকটেশন ছিল, আমরা অত উদ্ধার এখনো কমপ্লিট হয় নাই। আমরা চেষ্টা করে যাচ্ছি উদ্ধার করতে। অস্ত্র বাইরে থাকলে তো কিছুটা হুমকি থাকবো। সবার ক্ষেত্রে একই নির্দেশনা, এবং আপনাদের কাছেও আমরা অনুরোধ করব, আইন যেন কেউ নিজের হাতে তুলে নেন। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকুক বা না থাকুক, মানবতার সেবায় দেশ ও মানুষের কল্যাণে সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মানিকগঞ্জের জুলহাস মোল্লাকে তার তৈরি করা বিমানের প্রয়োজনীয় সংস্কারের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি সারা দেশের সুবিধাবঞ্চিত মেধাবীদের খুঁজে বের করে দলের পক্ষ থেকে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। সারা দেশে লাইব্রেরি স্থাপনের মাধ্যমে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে বিএনপি বলেও জানান সালাউদ্দিন আহমেদ। যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকুক বা না থাকুক, বিএনপি এবং তার সর্বোচ্চ নেতৃবৃন্দ এবং সকল পর্যায়ের নেতৃবৃন্দ মানবতার সেবায়, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে এবং মেধার বিকাশে বিশেষত সক্রিয় ভূমিকা পালন করবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে বিএনপি। 16 এপ্রিল বৈঠকের সূচিও ঠিক করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে, তবে এই সময় পেছাতে চায় বিএনপি। এদিকে প্রয়োজনীয় সংস্কার শেষ করতে সরকারকে আরেকটু সময় দিতে চায় জামায়াতে ইসলামী। নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে সরকারের তরফ থেকে নানামুখী বক্তব্য ধোঁয়াশা সৃষ্টি হয়েছে বলে মনে করছে বিএনপি। এই পরিস্থিতিতে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চায় দলটি। এরপর 16 এপ্রিল সাক্ষাতের সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে পরদিন সংস্কার কর্মসূচি নিয়ে বৈঠক থাকায় এ সাক্ষাৎ পেছাতে চাইছে বিএনপি। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর রয়েছেন। যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব। এর আগে একটি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে নির্বাচন ইস্যুতে আন্দোলনের ইঙ্গিত দিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ডিবিসি নিউজকে বলেন, সংস্কার শেষ করতে আরেকটু সময় দেওয়ার পক্ষে তার দল। ন্যূনতম সংস্কার যদি তারা ডিসেম্বরের মধ্যে করে ফেলতে পারে তাহলে এটা সম্ভব। জুলাই অভ্যুত্থানের নিষ্ঠুর নির্মম বর্বরতার স্মৃতিটা যেন আমরা ভুলে না গিয়ে সেই অপরাধীদের বিচার এবং সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয় সংস্কারটা আমরা অন্তত সেরে নির্বাচনে চলে যাই। সেটা হোক ডিসেম্বরে, হোক মার্চে, হোক জুনে। এই জন্য দিনক্ষণ বেঁধে দিলে সেটা যদি রক্ষা না হয় আমি কেন বেঁধে দেবো? জনগণের ভোগান্তি ও অশান্তি সৃষ্টি হয় এমন কোনো কর্মসূচি না দিতে বিএনপির প্রতি আহ্বান জামায়াতের। দেশকে অস্থিতিশীল বা অরাজক পরিস্থিতি এমন আনরেস্ট না করা হয়, নির্বাচনটা নিয়ে জাতি আবার শঙ্কিত হয়ে ওঠে। আমরা যে সুষ্ঠু পরিবেশ, যে নির্বাচন, একটা ভালো বাংলাদেশের জন্য এত 15, 16, 17 বছর অপেক্ষা করলাম, এত জীবন দিলাম, তা 2 মাস 6 মাস কি আগে হলো কি পরে হলো, এটা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট না। ইম্পর্ট্যান্ট হচ্ছে যে নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা, ওইটা আমাদের কাছে ইম্পর্ট্যান্ট। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐক্য এবং আন্তর্জাতিক হস্তক্ষেপ,
এই দুই পথ ছাড়া উপায় নেই বলে মনে করেন অভিবাসন বিশেষজ্ঞরা। রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু না হলে তাদের তৃতীয় কোনো দেশে পাঠানো যায় কিনা সে চিন্তাও করা যেতে পারে বলে মত তাদের। পররাষ্ট্র উপদেষ্টাও জানিয়েছেন, যাচাই বাছাই হলেও এখনই সম্ভব নয় রোহিঙ্গা প্রত্যাবাসন। বিমস্টেক সম্মেলনে রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। 1,80,000 রোহিঙ্গা নিজ দেশে ফিরে যাবার জন্য যোগ্য বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা উ থান শিউ। কিন্তু যাওয়ার যোগ্য মানেই কি রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়া? পররাষ্ট্র উপদেষ্টা জানান বিষয়টি সেরকম নয়, এখনই ফেরত পাঠানো যাচ্ছে না তাদের। 1,80,000 মানুষকে তারা ক্লিয়ার করেছে ফর রিপেট্রিয়েশন, কিন্তু এই তালিকা অ্যাপ্রুভ করা মানে কিন্তু কালকে তারা চলে যেতে পারবে, কারণ সেটা হলো গ্রাউন্ড রিয়েলিটিজের উপর নির্ভর করবে। আপনার বাস্তব যে অবস্থা রাখাইন স্টেটে, আমরা সেটা জানি সবাই, এটা নিয়ে আমরা এখন ডিটেলস না বললাম, এই অবস্থায় তাদের কিন্তু রিপেট্রিয়েশন করা সম্ভব না। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, নতুন করে আরো 70,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে গত কয়েক মাসে। তাদের নিয়ে নিজেদের অবস্থানই পরিষ্কার করছে না সরকার। গত 6 বছর ধরে তারা বলেছে যে আমরা যাচাই বাছাই করে দেখছি, এগুলো তাদের একই ভাষা, সময়ক্ষেপণের চেষ্টা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বা সরকারে যখন যারা দায়িত্বে থাকে তারা মিয়ানমারের এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন বা সময়ক্ষেপণের কথাবার্তাকে বাঙালি জাতিকে, বাংলাদেশ সবাইকে একটা আশার আলো দেখাতে চায়। গত 8-9 মাসেও আরো প্রায় 70 থেকে 80,000 রোহিঙ্গা ঢুকলো। বার্তাটা কি তাহলে? আমাদের যদি জাতির বার্তা হয়, আমরা 17 কোটি মানুষ, আমরা যদি সরকার মনে করি যে না আমরা আরো রোহিঙ্গা নেব, সেটা আমাদের একটা স্ট্যান্ড। আমরা যদি মনে করি আরো 10 বছর থাকবে, সেটা একটা স্ট্যান্ড। আন্তর্জাতিক আদালতে গাম্বিয়ার মামলার মতো পদক্ষেপগুলোর দিকে নজর রাখার পরামর্শ আরেক বিশেষজ্ঞের। সেই সাথে তৃতীয় কোনো দেশে তাদের নেওয়া যায় কিনা আলোচনা শুরু হতে পারে তা নিয়েও। আইসিজের যে মামলা গাম্বিয়া করেছে এবং সেখানে বাংলাদেশও একটা স্টেক হোল্ডার, সেখানে কিন্তু মাঝে মাঝে অর্থায়নের প্রয়োজন হয়। থার্ড কান্ট্রি রিসেটলমেন্ট, যেটা তৃতীয় দেশের, যেটা এক্সপ্লোর করা এখন পর্যন্ত হয়নি, এবং এ ব্যাপারে কিন্তু আন্তর্জাতিক কোনো বিধিনিষেধও নেই যে শুধু নিজের দেশে ফেরত না যেতে পারলে তার পার্শ্ববর্তী দেশেই যেতে হবে, অন্য দেশেও যেতে পারে। আবার এমনও আইন কানুন নেই আন্তর্জাতিক আইনে যে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের বা উন্নত বিশ্বে তাদেরকে নিয়ে যেতে হবে। রোহিঙ্গা প্রসঙ্গ যেন বিশ্ব সম্প্রদায়ের মনোযোগের বাইরে না চলে যায়, সেদিকে নজর রাখার কথা বলেন তারা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রে বিদেশি পণ্য প্রবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি টালমাটাল পরিস্থিতিতে ফেলে দেয় বিশ্বকে। বুধবার থেকে বর্ধিত শুল্ক কার্যকরের কথা থাকলেও আবেদনের ফলে 90 দিনের জন্য 75টি দেশে পাল্টা শুল্ক স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। এতেই চাঙ্গা হয়ে উঠেছে বিশ্ব পুঁজিবাজার। তবে প্রেসিডেন্টের মার্জনা পাচ্ছে না চীন, প্রতিবেশী কানাডা আর মেক্সিকো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া শুল্ক নীতি নিয়ে তোলপাড় বিশ্ব। 9 এপ্রিল থেকে বর্ধিত শুল্ক কার্যকরের কথা ছিল, আর সেদিনই এলো 75 দেশের ওপর 90 দিনের জন্য স্থগিতাদেশের ঘোষণা। বিশেষ সুবিধার আওতায় থাকা 75 দেশের তালিকায় নেই চীন, বরং চীনা পণ্যের ওপর শুল্কের হার 104% থেকে বাড়িয়ে 125% কার্যকরের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। পাশাপাশি চীনকে নিকৃষ্টতম অপরাধী আখ্যা দেওয়া হয়েছে। শুল্ক নিয়ে ট্রাম্পের নেকনজরে নেই কানাডা আর মেক্সিকো। চীনের ওপর অতিরিক্ত শুল্কের হার জানা গেলেও মেক্সিকো ও কানাডাকে কত শতাংশ বর্ধিত শুল্ক গুনতে হবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এদিকে 3 মাসের শুল্ক স্থগিতাদেশের ঘোষণার পরেই চনমনে হয়ে উঠেছে বিশ্ব পুঁজিবাজার। দর বেড়েছে মার্কিন শেয়ার বাজারেও। ডাও জোন্স সূচক বেড়েছে 5.9%, S&P 6.5% এবং নাসডাক সূচক বেড়েছে 8%। এদিকে 3 মাসের জন্য বর্ধিত শুল্ক স্থগিত করায় মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যে 37% শুল্ক আরোপ 3 মাসের জন্য স্থগিত করার অনুরোধ করে ট্রাম্পকে একটি চিঠি দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। কুষ্টিয়ায় চুরির অভিযোগে রিকশা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সকালে থানাপাড়া এলাকা থেকে সুরামানের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, চুরির মিথ্যা অভিযোগে একই এলাকার হালিম বিক্রেতা হাকিম সহ বেশ কয়েকজন সুরামানকে নির্যাতন করে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে। ঢাকার ধামরাইয়ে একটি ওয়াশিং কারখানায় ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ। সাভারের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সুন্দরবনের ডাকাত করিম শরীফ বাহিনীর অপহৃত 6 জন নারী সহ 33 জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার সকালে মাছ ধরতে গিয়ে অপহরণ হয় জেলেরা। পরবর্তীতে ডাকাত করিম শরীফ বাহিনী প্রত্যেকের কাছ থেকে 10,000 টাকা করে মুক্তিপণ দাবি করে। পরে অভিযান চালিয়ে জেলেদের উদ্ধার করে কোস্টগার্ড। মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে বালু উত্তোলন বন্ধ করে ভোলাকে রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় তারা বলেন, যত্রতত্র বালু উত্তোলনের ফলে ভোলা শহর রক্ষা বাঁধটি হুমকির মুখে পড়েছে। কিশোরগঞ্জের ভৈরবে চকলেটের প্রলোভন দেখিয়ে 4.5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার শম্ভুপুর পাক্কার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডোমিনিকান রিপাবলিকের নাইট ক্লাবের ছাদ ধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 184 জন। এদের মধ্যে প্রাদেশিক পরিষদের একজন গভর্নর এবং সাবেক এক বেসবল খেলোয়াড়ও আছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে আছে অনেকে। সংবাদ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।